স্নেহের শিক্ষার্থীরা, তোমরা আজকে যে যেখান থেকে এই সেশনটা দেখছো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যে আমরা তোমাদের অনেকের সাথে ফেস টু ফেস ক্লাসে মিট করেছি, আর এখনো অনেকগুলো সেশন আছে। বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে অনেকগুলো সেশন তৈরি করা হয়েছে, তো তোমাদের সাথে অনেকের সাথে আমার পরিচয় হয়নি। তো অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রে তোমাদের সাথে আমার আজকে প্রথম দেখা অনলাইন সেশনে, যদিও ফেস টু ফেস আমরা ইতিমধ্যে মিট করেছি। তো আমি তোমাদের সাথে আজকের সেশনে আছি শারমিন সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বোটানি, ঢাকা কলেজ। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রে অষ্টম অধ্যায়ে রয়েছে টিস্যু এবং টিস্যু সিস্টেম চ্যাপ্টারটা। সেই টিস্যু এবং টিস্যু সিস্টেম চ্যাপ্টারের আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেখানে আমরা যদি দেখি যে তোমাদের এই টিস্যু এবং টিস্যু সিস্টেমে কি আছে, আমরা একটু দেখছি। দেখো তোমাদের এখানে স্ক্রিনে আছে যে উপরেই আছে যে মেরিস্টেমেটিক টিস্যু আছে, সেখানকার এই টিস্যু এবং টিস্যু সিস্টেমের আমরা মেরিস্টেমেটিক টিস্যু আছে সেখানের অরিজিন, ক্লাসিফিকেশন এবং ডিফারেন্সিয়েশন নিয়ে কথা বলবো। এবং এই অধ্যায়ে তোমাদের এর সাথে সংগতিপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যুর স্ট্রাকচার, ফাংশন এবং এর যে বিভিন্ন টাইপ আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, যেটা সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে, তারপর কমপ্লেক্সের মধ্যে আছে জাইলেম, ফ্লোয়েম। এছাড়াও আছে যেটা হচ্ছে সেক্রেটারি যে আছে, সেখানে হচ্ছে গ্ল্যান্ডুলার লেটিসিফেরাস। এই টিস্যুর সম্পর্কে আমরা কিছুটা কথা বলবো, কারণ হচ্ছে এর পরবর্তী যে জিনিসটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ভাস্কুলার টিস্যু সিস্টেম এবং তাদের ফাংশন এই অধ্যায়ের মধ্যে। এবং মূলত হচ্ছে যে এর পরবর্তীতে যে জিনিসটা তোমাদের এই অধ্যায়ে আছে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ মনোকট রুট অ্যান্ড স্টেম। তো প্রাইমারি স্ট্রাকচার অফ মনোকট রুট অ্যান্ড স্টেম, এই জিনিসটা যখন তোমরা জানবে তার সাথে স্বাভাবিকভাবেই তোমাদেরকে মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, ভাস্কুলার টিস্যু সিস্টেম সম্পর্কে জানতে হবে। ইতিমধ্যে তোমরা যেহেতু এসএসসি পাশ করে এইচএসসি তে এসেছো এবং সেখানে তোমাদের সিলেবাসে পার্মানেন্ট টিস্যু সম্পর্কে ইলেবরেটলি তোমরা বলেছো, তো আমরা আজকের এই সেশনে যে সেশনটাকে যে ডিজাইন করেছি তাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। তো মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে কথা বলার আগে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা প্রিভিয়াসলি কিছু শব্দের সাথে পরিচিত হয়েছো। শুরুতেই যদি বলি, এখানে তোমরা একটা শব্দ দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি সেল। এই সেল শব্দটার সাথে তোমাদের ইতিমধ্যে পরিচয় হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমরা লিখছি টিস্যু, টিস্যুর পরে আমরা লিখব টিস্যু সিস্টেম। এই অধ্যায়ের শুরুতেই কিন্তু ছিল এই জিনিসটা। টিস্যু টিস্যু সিস্টেমের পরে যদি আমরা এখানে চলে যাই, সেটা হচ্ছে অর্গান, এবং তারপরে আমরা অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম, এবং ফাইনালি আমরা যদি বলি অর্গানিজম। এই টার্মগুলোর ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এর মধ্যে একটা ধারাবাহিকতা বা অ্যারো চিহ্ন আমি দিয়েছি। তো এই সেল, সেল শব্দটার সাথেই আমরা একটা খুব সচরাচর কি চিন্তা করব, একটা সেলের স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সেই সেলের স্ট্রাকচারের ভিতরে আমরা যে জিনিসগুলো চিন্তা করব তার মধ্যে কি থাকবে, অনেক কিছুই থাকবে। আমাদের সেলের গঠন তোমরা পড়ে এসছো, সেখানে বিভিন্ন টাইপের সেল দেখেছো, এবং আমরা যদি তাকাই তাহলে এরকম একটা স্ট্রাকচার আমরা চিন্তা করতে পারি। এরকম অনেকগুলো নিয়ে হতে পারে, তাই না, এই টিস্যু। আচ্ছা, এখানে আমরা কিছু টার্ম দেখছি, জাইলেম, জাইলেম, ফ্লোয়েম, এটা সংক্ষেপে লিখলাম। এখানে আমরা জাইলেম, জাইলেম, ফ্লোয়েম, তারপর এখানে আমরা
এখানে দেখাতে পারি আমরা, এখানে একটা পাতা এঁকে দিলাম। অর্গানের কথা বলছি আমরা। অর্গান মানে এখানে একটা লিফের মতো স্ট্রাকচার, এবং এখানে এই লিফ স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে অর্গান সিস্টেম, এখানে আমরা একটা প্ল্যান্টলেটের মতো একটা স্ট্রাকচার যদি আঁকি, তার এরকমটা একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। এখানে অর্গানিজমের ক্ষেত্রে আমরা যদি দুটি পাতা একটি কুড়ি, যদিও আমরা এটাকে জানি হচ্ছে চা গাছ হিসেবে, যে দুটি পাতা একটি কুড়ির দেশ হচ্ছে সিলেটকে বলা হয়, তোমরা সবাই এটার সাথে পরিচিত। তো এভাবে আমরা দেখতে পারি। দেখো তোমরা এখানে এই যে শুরুতেই যেটা আছে, যে এরকম একটা শব্দ, সেটা হচ্ছে সেল। এরপরে আছে হচ্ছে কি টিস্যু। টিস্যুর ক্ষেত্রে আমরা লিখেছি যে জাইলেম। তারপর লিখেছি হচ্ছে টিস্যু সিস্টেম, সেখানে জাইলেম এবং ফ্লোয়েমকে অ্যাড করেছি, এবং অর্গানের ক্ষেত্রে দেখিয়েছি হচ্ছে লিফকে বা পাতাকে, এবং এখানে একটা হচ্ছে কি প্ল্যান্টলেটের অংশ, উপরাংশ, এবং এখানে একটা পরিপূর্ণ একটা চারা উদ্ভিদকে আমরা শো করিয়েছি। আমরা একটু স্লাইডে যদি দেখি, এখানে তোমরা দেখো স্লাইডে দেখা যাচ্ছে যে কিছু ছবি, এখানে কিছু সেলের ক্ষেত্রে তোমাদের যেটা প্রিলিমিনারি, যে তোমাদের সবচেয়ে সহজ এক্সাম্পল যেটা মাথায় আসে, সেটা হচ্ছে একটা ডিম, তাই না? আমরা যে ডিমটা খাই, মুরগির ডিম, হাঁসের ডিম, সব ধরনের ডিমগুলোই কি একটা সেল। এর যে সাদা অংশটা, সেটাকে তোমরা সাইটোপ্লাজম মনে করো, এবং যে হলুদ যে কুসুমের অংশটা, সেটা হচ্ছে নিউক্লিয়াস, এবং তার মধ্যে দেখবে ছোট্ট গোল একটা অংশ থাকে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। এটা একটা আদর্শ প্রাণী কোষ। এখানে তোমরা স্ক্রিনে আরো কিছু সেলের ছবি দেখছো, ওখানে আছে যেটা লাল রঙের, সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা কোষ। তারপর আছে ওখানে হচ্ছে উদ্ভিদের সিগন্যাল কোষ, এবং হচ্ছে কি যে নীলাভ সবুজ শৈবাল, যেটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগির। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। এরপরে আমরা দেখব এই স্লাইডটাতে তোমরা দেখো যে এখানে আরো কিছু আছে, সেটা হচ্ছে কি প্রাণীর পেশি কোষ আছে, অস্টিওসাইট কোষ আছে, ভাউচেরিয়া আছে, এবং এখানে আজকে ফাইটোপথোরা পাইথিয়াম, যেটা তার ছবি তোমরা মাইক্রোস্কোপিক যে ভিউ সেটা দেখতে পাচ্ছ। এগুলো কি সবই কিন্তু হচ্ছে সেলের, এগুলো কিন্তু এক একটা সেল। তো এখন সেল বলতেই আমরা যদি বিভিন্ন ধরনের যে সেলগুলো পাওয়া যায় উদ্ভিদ, মানে বিভিন্ন ধরনের কোষ ইন জেনারেল, সেই কোষটাকে আমরা যদি বিভিন্ন ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি, সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে কি দেহ কোষ, আর একটা হচ্ছে কি জনন কোষ, সোমাটিক সেল, আর একটা হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সেল। এছাড়াও এই কোষের যে গঠন, যে মেইন জিনিস যেটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের প্রকৃতিটা কিরকম, এটা আদি প্রকৃতির, মানে নিউক্লিয়াসটা সুসংগঠিত নাকি সুসংগঠিত নয়, মানে নিউক্লিয়াসের যে কটা অংশ থাকার কথা সেই জিনিসগুলো আছে কিনা, সুসংগঠিত কিনা, সেটার উপর ভিত্তি করে সেলকে দুটো ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে কি একটা প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে কি ইউক্যারিওটিক সেল। প্রো মানে তোমরা বোঝো যে এটা আদি প্রকৃতির, যেখানে নিউক্লিয়াসটা সুসংগঠিত থাকে না। আর ইউক্যারিওটিক মানে হচ্ছে ইউ মানে হচ্ছে প্রকৃত, মানে এখানে নিউক্লিয়াসটা প্রকৃত নিউক্লিয়াস সম্পন্ন কোষ, দ্যাট মিনস হচ্ছে এখানে নিউক্লিয়াসটা সুসংগঠিত থাকে। এছাড়াও এখানে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক, এখানে একটা জিনিস তোমরা জানো যে মরেরা ছাড়া যা বাকি যে রাজ্যগুলো আছে, প্রোটোক্টিস্টা, প্ল্যান্টি, ফানজে, অ্যানিমেলি, এদের ম্যাক্সিমাম কোষই হচ্ছে কি মূলত হচ্ছে কি ইউক্যারিওটিক। তো আমরা আমাদের আজকের এই সেশনে যে জায়গাটাতে আমরা যাব, যে এই ইউক্যারিওটিক সেল, সেই ইউক্যারিওটিক সেলের আমাদের আজকের তোমাদের সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র। সেই ইউক্যারিওটিক সেলের দেখা যায় যে এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি যে একটা হচ্ছে কি উদ্ভিদ কোষ, যেটা হচ্ছে উদ্ভিদের কোষ, উদ্ভিদের, আর হচ্ছে প্রাণী কোষ। তো আজকের যে এই ইউক্যারিওটিক সেল, সেই ইউক্যারিওটিক সেলের মধ্যে আমরা উদ্ভিদ কোষ নিয়ে এবং সেই রিলেটেড আমরা কথাবার্তা বলবো। তো আসলে একটা বিষয় হচ্ছে যে যে কোনো কোষের একটা সেল মানে কোষ প্রাচীর একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই কোষ প্রাচীরের উপস্থিতি অনুপস্থিতি কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে, বা গঠনটাও কিন্তু একটা খুব ভাইটাল রোল প্লে করে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবি। তোমরা নিশ্চয়ই প্রিভিয়াসলি যে জিনিসগুলো পড়েছো, এবং এই যে তোমাদের জীববিজ্ঞানের প্রথমেই একটা কিন্তু অধ্যায় আছে যেখানে হচ্ছে সেল নিয়ে কথা হয়েছে, তো সেখানে কোষের যে বিভিন্ন অঙ্গাণু সেখানে তোমরা পড়েছো। সেখানের
তাহলে তোমরা সেটা তোমাদের সুবিধা হবে। আজকে আমাদের আলোচনার বিষয় যে বলেছি শুরুতেই হচ্ছে উদ্ভিদ নিয়ে। সো আমরা যদি চিন্তা করি যে একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মানে গঠনে আমরা কথা বলবো, তো আমরা বলছিলাম যে সেল নিয়ে। তো সেই সেলে দেখো যে এই সেলটা কাকে বলা হয়, জীবদের গঠন এবং কার্যকরী একককে বলা হচ্ছে সেল। তাহলে এই সেল থেকে আমরা একটা অ্যারো মার্ক দিয়েছি এখানে টিস্যুর কথা। তো এই টিস্যুর ক্ষেত্রে আমরা কি বলবো, এই টিস্যু কাকে বলে? টিস্যু হচ্ছে কি এদের সৃষ্টি উৎস, মানে এরা কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেই জিনিসটা, এবং এদের আকার আকৃতি একটা ফ্যাক্টর। এরা আকার আকৃতিটা কেমন, এরা দেখতে কেমন হবে, এবং এদের কাজ কি, এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু কনসিডার করা হয়। তো মেইন জিনিসটা হচ্ছে কি সৃষ্টি উৎস। এরা একই জায়গা থেকে, সৃষ্টি উৎস মিন্স হচ্ছে যে এরা একই জায়গা থেকে উৎপত্তি হবে, একগুচ্ছ কোষ যারা আকার আকৃতিতে একই রকম হবে। এটা নর্মাল কথা, কিন্তু আকার আকৃতিতে কিন্তু ডিফারেন্ট হতে পারে, আলাদাও হতে পারে, কিন্তু তাদের কাজ হবে একটা নির্দিষ্ট কাজে এরা নিয়োজিত থাকবে। তাদেরকে বলা হচ্ছে টিস্যু বা কলা, বাংলায় যেটাকে তোমরা বলো হচ্ছে কলা। তাহলে সেল থেকে আমরা পাচ্ছি হচ্ছে টিস্যু, এবং এরকম টিস্যুর মধ্যে এক্সাম্পল যেমন হচ্ছে জাইলেম, তারপর হচ্ছে কি এখানে আমরা বিভিন্ন ধরনের টিস্যু বলতে পারি, আমরা বলবো, কিন্তু এখানে তোমরা যেহেতু পার্মানেন্ট টিস্যুটা পড়েছো সেই জন্য আমি এখানে এক্সাম্পল হিসেবে জাইলেমটাকে দেখিয়েছি। এবং টিস্যু সিস্টেম দেখো যে জাইলেমটা এটা একটা টিস্যু, এবং জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো মিলে হয় কি ভাস্কুলার টিস্যু সিস্টেম, তাই না? ভাস্কুলার টিস্যু সিস্টেম হচ্ছে যে পরিবহন তন্ত্র, যেটা দিয়ে মানে উদ্ভিদ কি করে, মাটি থেকে যে পানি, লবণ, খাবার, পানি, লবণ এটা উদ্ভিদের পাতায় পরিবহন করে, এবং পাতায় যে খাবারটা তৈরি হয় সেই তৈরি খাবারটা কি হয় উদ্ভিদের সমস্ত শরীরে ছড়িয়ে দেওয়া হয়। এখানে অর্গান বলতে আমরা একটা লিফকে দেখিয়েছি বা পাতাকে। এই দেখো এখানে কি হয়, পাতায় খাবার তৈরি হয়, এটা একটা কি অর্গান। তো এরকম এই টিস্যু সিস্টেম, তারপর অর্গান এবং অর্গান সিস্টেম। এই অর্গান সিস্টেমে কি থাকবে, এখানে এই যে ভাস্কুলার আছে, মেসোফিল আছে, মেসোফিলে কি হয়, ওখানে কি হয়, ওটাকে বলা হয় কি রান্নাঘর বলা হয় উদ্ভিদকে। কারণ উদ্ভিদের রান্নাঘর, কারণ আজকে ওখানে পাতায় কি করে, সূর্যের আলোর উপস্থিতিতে উদ্ভিদ কি করে, খাবার তৈরি করে, রান্না করে। তো এই জন্য পাতাটাকে বা বলা হয় উদ্ভিদের রান্নাঘর। তো ওই যে পাতায় মেসোফিল টিস্যু আছে, তো মেসোফিল টিস্যু, তারপর হচ্ছে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু, এগুলো হচ্ছে কি কন্ডাক্টিং টিস্যু বা পরিবহন টিস্যু, এবং সেগুলো হচ্ছে কি এখানে আরেকটা কি আছে, এখানে ক্যাম্বিয়াম থাকতে পারে, সেটা মিলে হয় কি ভাস্কুলার টিস্যু সিস্টেম। জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম বা জাইলেম ফ্লোয়েম মিলে হচ্ছে কি ভাস্কুলার টিস্যু সিস্টেম তৈরি হয় এবং লিফ হয়। এবং এখানে দেখা যাচ্ছে যেখানে এখানে যেহেতু কাণ্ড আছে, এখানে লিফ আছে, তো এখানে মেসোফিল টিস্যু থাকবে, কন্ডাক্টিং টিস্যু থাকবে, সবই আছে। এখানে বিভিন্ন ধরনের প্যারালিসিড, রেসপন্সিভ, প্যারেনকাইমা, বিভিন্ন ধরনের কোষগুলো আছে। তারপর কখনো কখনো এখানে কি থাকবে, সিম্পল, পার্মানেন্ট টিস্যুর সিম্পল এবং কমপ্লেক্স সবগুলোই থাকবে। এবং এখানে এই যে শুট টিপ এবং রুট টিপ, এখানে রুটের আছে পরিপূর্ণ একটা। তাহলে এটা হচ্ছে যে আমরা একটা যদি বলতে পারি যে এই জিনিসটা হচ্ছে, তো আমাদের আসলে মেইন যে আমাদের ফোকাস সেটা হচ্ছে এই টিস্যু এবং এই টিস্যু সিস্টেম। তো আমরা আজকের এই সেশনে মূলত এই টিস্যু নিয়ে কথা বলবো, এর পরবর্তীতে আমরা ধারাবাহিকতা ক্রমে টিস্যু সিস্টেম নিয়ে কথা বলবো। তো আমরা এখন একটু স্লাইডে ফিরে যাব। তো তার আগে যে জিনিসটা আমরা বলছি যে আমরা শুরুতেই বলেছিলাম যে প্ল্যান্টের কথা, যে প্ল্যান্ট উদ্ভিদ, সেই উদ্ভিদের টিস্যু নিয়ে আমরা কথা বলবো। তো আমরা বলেছি যে টিস্যু কাকে বলে, এর উৎস, সৃষ্টি উৎস যেটা একই রকম হবে, আকার আকৃতি একই রকম হবে, এবং দেখতে হবে কি এটা একই রকম হতে পারে বা আলাদা হতে পারে, এবং এদের কাজটা হবে একই। এরকম যখন একগুচ্ছ কোষ যখন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করবে সেটাকে বলা হচ্ছে কি টিস্যু। এবং এরকম অনেকগুলো টিস্যু নিয়ে যখন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করবে, সেখানে একই রকম হতে পারে বা ডিফারেন্ট আলাদা টিস্যু হতে পারে, একটা কাজ করবে, তখন সেটা হচ্ছে কি টিস্যু সিস্টেম। এই ধারাবাহিকতা অর্গান সিস্টেম এবং অর্গানিজম আছে। তো আমরা এখানে যে টিস্যুর কথা বলছি, যে টিস্যু যেটা, এই টিস্যুর উপর টিস্যুর যে প্যারামিটার আছে, ধরো আমরা একটা জিনিসকে আমরা কনসিডার করব, সেটা কিসের উপর কনসিডার করব, এই টিস্যুর আমরা বিভাজন ক্ষমতাটাকে যদি কনসিডার করি, বিভাজন ক্ষমতা এটা একটা বিষয়। এই যে উদ্ভিদের যত ধরনের আমরা যদি দেখি
উদ্ভিদ, এই উদ্ভিদের সমগ্র উদ্ভিদের যত ধরনের টিস্যু আছে সেই টিস্যুরকে আমরা যদি ধরি যে বিভাজন ক্ষমতাটাকে আমরা কনসিডার করি, তাহলে এই বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি এর বিভাজন ক্ষমতা থাকবে, সেটা যার বিভাজন ক্ষমতা থাকবে তাকে বলা হবে বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যু, আর যার বিভাজন ক্ষমতা থাকবে না তাকে বলা হবে বিভাজন ক্ষমতাহীন টিস্যু। তো এই বিভাজন ক্ষমতা সম্পন্ন যে টিস্যু সেটাকে বলা হচ্ছে কি ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু। ভাজক শব্দটা হচ্ছে বাংলায় এবং ইংরেজি টার্মটা হচ্ছে কি মেরিস্টেম, এবং মেরিস্ট্রোস হচ্ছে এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, সেই মেরিস্ট্রোস থেকে মূলত হচ্ছে এই মেরিস্টেম শব্দটা এসেছে। এর হচ্ছে কি বিভাজন ক্ষমতা থাকবে আর এর বিভাজন ক্ষমতা থাকবে না, এই, এবং এটাকে বলা হচ্ছে স্থায়ী বা পার্মানেন্ট টিস্যু। তো এই ভাজক টিস্যুর যে বিভাজন ক্ষমতাটা আছে, এখানে আমরা বলেছি যে তোমরা এখানে স্ক্রিনে আসলে আমরা সব হচপচ করে ফেলেছি, তো আমরা একটু স্লাইডে চলে যাব যে ভাজক টিস্যুর ক্ষেত্রে আমরা স্লাইডে এটা দেখছি যে এখানে যে জিনিসটা যে ভাজক টিস্যু আমরা বলেছিলাম, এখানে তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে দুটো ছবি আছে উদ্ভিদের। তো আমরা বলেছি যে ভাজক টিস্যু এবং হচ্ছে স্থায়ী টিস্যু। লাল রঙের যে কালারটা সেটা হচ্ছে কি ভাজক টিস্যু যার বিভাজন ক্ষমতা আছে, আর যেখানে দেখছো গ্রিন কালারের স্লাইডের পাশের ছবি সেটা হচ্ছে কি স্থায়ী বা পার্মানেন্ট টিস্যু। এই যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুর মেইন কথা হবে কি এর কি কি থাকবে, মেইন এর কিছু ক্রাইটেরিয়া থাকবে। দ্যাট মিনস মানে এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে এর কোন গুণগুলো আছে। তো আমরা ভাজক টিস্যু যেটা হবে এটা সবসময় হচ্ছে কি বিভাজন ক্ষমতা থাকবে, মানে সবসময় বিভাজিত হবে এর, এবং এটা হচ্ছে কি একদম ইয়ং সেল থাকবে এবং সবসময় অ্যাক্টিভ থাকবে। এরা হচ্ছে কি অ্যাক্টিভলি এরা মানে ডিভাইডিং এ সেল থাকবে, অ্যাক্টিভলি ডিভাইডিং করার ক্ষেত্রে খুব সক্রিয় থাকবে। এবং আমরা যে বলছিলাম যে এই টিস্যুর কথা, টিস্যু নিয়ে যেখানে আসলে স্টাডি করা হয় সেটাকে বলা হচ্ছে কি হিস্টোলজি। তো এই টিস্যুর ক্ষেত্রে এই এখানে হিস্টোলজিতে টিস্যু নিয়ে আসলে স্টাডি করা হয়। তো এই যে ভাজক টিস্যু এর মেইন যে এটা হচ্ছে কি এটা কন্টিনিউয়াসলি এখানে মানে বিভাজিত হবে, এবং এটা যতদিন এই টিস্যুগুলো থাকবে সেগুলো হচ্ছে কি বিভাজন ক্ষমতা সম্পন্ন হবে। মানে এইখানে ভাজক কোষ মানে যাদের বিভাজন ক্ষমতা আছে সেই সব কোষগুলো হচ্ছে মূলত ভাজক নিয়েই হচ্ছে কি ভাজক টিস্যুটা গঠিত, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ভাজক টিস্যু। এবং এখানকার কোষগুলোর যেহেতু বিভাজন ক্ষমতা আছে তাই এরা কন্টিনিউয়াসলি বিভাজিত হবে এবং নতুন নতুন কোষ তৈরি করতে থাকবে। এছাড়াও দেখা যায় যে এই কোষগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ভাজক টিস্যুর এর কন্টিনিউয়াসলি এটা থাকবে। তারপর হচ্ছে এদের যে কোষগুলো থাকবে সেই কোষগুলো থাকবে কি এদের প্রাইমারি সেল ওয়াল থাকবে। প্রাইমারি সেল ওয়াল দ্যাট মিনস হচ্ছে এখানে সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে সেল মানে ডিপোজিশন লেয়ারের সেই ডিপোজিশনটা থাকবে না। এবং এই কোষগুলো খুব দেখা যায় যে এরকম যদি আমরা আঁকি, এরা একগুচ্ছ আমরা এই কোষগুলো দেখা যায় পাতলা প্রাচীর বিশিষ্ট, এবং এই পাতলা প্রাচীর বিশিষ্ট যেটাকে আমরা বলছি যে সেলুলোজ নির্মিত পাতলা প্রাচীর বিশিষ্ট একগুচ্ছ কোষ যাদের বিভাজন ক্ষমতা থাকবে এরা হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু। এবং এরা দেখা যায় একটা আরেকটার সাথে খুব ঘন সন্নিবেষ্টিত অবস্থায় থাকে, এবং খুব ঘন সন্নিবেষ্টিত অবস্থায় থাকে বলে এদের হচ্ছে যে ইন্টারসেলুলার যে স্পেস সেই ইন্টারসেলুলার স্পেস বা আন্তঃকোষীয় ফাঁকটা থাকে না। আন্তঃকোষীয় ফাঁক থাকে না, এরা একদম খুব একটা গায়ের সাথে লেগে থাকে। তো এই ভাজক টিস্যুগুলোর এখানে আমরা ভাজক টিস্যুর পাতলা প্রাচীর বিশিষ্ট, এখানে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এখানে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর, পাতলা কোষ প্রাচীর, প্রাইমারি যেটা আমরা বলছিলাম যে এখানে হচ্ছে যে প্রাইমারি সেল ওয়ালটা থাকবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি দেখি যে এখানে এই যে কোষীয় অঙ্গাণু যে এই জিনিসগুলো
এরকম স্ট্রাকচার হচ্ছে ভাজক টিস্যুর, এবং এরা আকার আকৃতিতে দৈর্ঘ্য প্রস্থ মোটামুটি একই রকম থাকে, মানে একই রকম হয়। এটা হচ্ছে কি আইসোডায়ামেট্রিক বা সমব্যাসীয় এদেরকে বলা হয়। এবং এদের যে নিউক্লিয়াস যেটা, সেই নিউক্লিয়াসটা হচ্ছে কি খুব প্রমিনেন্ট থাকে এবং এটা কেন্দ্রের দিকে থাকে এবং বড় নিউক্লিয়াস থাকে। কারণ হচ্ছে তোমরা জানো যে ভাজক টিস্যু, আমরা ইতিমধ্যে বলেছি যে সেলগুলো হচ্ছে কি সবসময় বিভাজিত হয়। যেহেতু বিভাজিত হবে তাই এদের বিভাজন ক্ষমতার বিভাজিত হতে থাকবে। তো বিভাজিত হলে একটা থেকে আরেকটা হচ্ছে, আরেকটা থেকে এভাবেই হচ্ছে বিভাজন, মাইটোসিস হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় নতুন নতুন কোষ তৈরি করছে। তো বিভাজন ক্ষমতার কারণে এই নিউক্লিয়াসগুলোর যেটা হচ্ছে যে এখানে কি হয়, এখানে সেল সাইকেলটা সম্পূর্ণ হয়। এবং সেল সাইকেলটা সম্পূর্ণ হতে হলে এখানে তোমরা জানো যে সেল সাইকেল হচ্ছে কি G1 ফেজ আছে, S ফেজ আছে, যেখানে হচ্ছে কি হয় ডিএনএ রেপ্লিকেশন হয়, তারপর হচ্ছে G2 ফেজ আছে এবং হচ্ছে মাইটোসিস ডিভিশন, এই সবগুলোই মানে সেল সাইকেলটা এটা ফলো করে এখানে হয়। এখানে লার্জ নিউক্লিয়াসটা বেশ বড় হয় এবং হচ্ছে এখানের যে সাইটোপ্লাজম সেটা হচ্ছে খুব ডেন্স হবে। এবং এখানে যে নিউক্লিয়াসের যে সাইটোপ্লাজম, সেখানে নিউক্লিয়াস গুলোর যে সাইটোপ্লাজমে সেখানে হচ্ছে কি যে সাফিসিয়েন্ট হচ্ছে কি নারিশমেন্ট থাকবে। কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি যে এখানে এনার্জি প্রয়োজন হয় এবং সেল ডিভিশন হতেই থাকে। এবং এখানের এই কোষগুলোর নিউক্লিয়াসটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকবে এবং বড় থাকবে। এবং যদিও আমরা উদ্ভিদ কোষে বলতে আমরা জানি যে একটা বড় ভ্যাকিউল থাকে, নিউক্লিয়াসটা একটু পাশে থাকে, কিন্তু এখানে মেরিস্টেমেটিক সেল বা ভাজক টিস্যু যেটা, মেরিস্টেমেটিক টিস্যু যেটা, এই মেরিস্টেমেটিক সেলের নিউক্লিয়াসটা কিন্তু কেন্দ্রের দিকে থাকবে। মানে ভাজক টিস্যুর কোষগুলো যেখানে, ওখানে যে কোষগুলো আছে সেগুলোর নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকবে এবং এখানে বেসিক্যালি আসলে ভ্যাকিউলটা থাকে না। তবে কোষ যখন ম্যাচিউর হয়, ইলংগেশনে যখন যায়, তখন কিন্তু এখানে ভ্যাকুয়াল সৃষ্টি হয়। তবে সেটা নর্মালি ভাজক টিস্যুতে থাকে না। এখানকার যে প্লাস্টিড সেটা হচ্ছে কি প্রোপ্লাস্টিড টাইপের হবে এবং এখানের সবসময় বিপাক ক্রিয়াটা চলতে থাকবে। এই জন্য মেরিস্টেমেটিক টিস্যুকে যখন পাওয়া যাবে তখন সেখানে দেখা যাবে বিপাক ক্রিয়ায় সক্রিয় অবস্থায় থেকে পাওয়া যায়। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সাইটোপ্লাজমের যেটা হচ্ছে কি যে সাইটোস্কেলেটন, যেটা সেই সাইটোস্কেলেটনটা আসলে অ্যাবসেন্ট। এখন সাইটোস্কেলেটনটা কেন প্রয়োজন? সেলের ফ্রেমওয়ার্ক করার জন্য মূলত সাইটোস্কেলেটনের প্রয়োজন হয়, কিন্তু মেরিস্টেমেটিক টিস্যু সবসময় বিবেচিত হয়, তাই এদের হচ্ছে কি ফ্রেমওয়ার্কের প্রয়োজন হয় না, আর এখানে কোনো সাইটোস্কেলেটন নেই। এছাড়াও এই কোষগুলোর যেটা হচ্ছে যে সবসময় বিভাজিত হবে, বিভাজিত হয়ে কোষগুলো করবে। এখানে এটা একটা ভাজক টিস্যু আমরা দেখিয়েছি, মানে এটা একটা ছবি ডায়াগ্রাম এঁকেছি। আমরা যদি দেখতে চাই, এখানে তোমরা দেখো যে এই যে স্লাইডটা যেটা আছে, সেই স্লাইডে আমরা ছবিটা মুছে ফেলছি, আমরা স্লাইডে চলে যাচ্ছি। ভাজক টিস্যুর কথা বলেছি যে পাতলা সেলুলোজ নির্মিত থাকবে এবং এখানে প্রাইমারি সেল ওয়ালটা থাকছে। এবং এখানে দেখো যে ভাজক টিস্যুটা আসলে কোথায় থাকছে। তো ভাজক টিস্যুটা দেখা যায় যে হচ্ছে যে উদ্ভিদের রুট এবং শুট টিপ, মূলত ওই অংশে ভাজক টিস্যুটা থাকে। এছাড়াও দেখা যায় যে কখনো ফলের শীর্ষে, পাতার অগ্রভাগ, বিভিন্ন জায়গা হচ্ছে কি এই ভাজক টিস্যুটা দেখতে পাওয়া যায়। তো এখানে যেটা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে মেরিস্টেমেটিক জোন, এ পাশের যেটা সেটা হচ্ছে কি যে রুটের, আর এ পাশেটা হচ্ছে কি শুটের। তো এখন আমরা যদি রুট টিপ কনসিডার করি, রুট টিপের ক্ষেত্রে আমরা এরকম একটা স্ট্রাকচার আঁকলাম। এখানে মূল, এখানে মূলের অগ্রভাগে এরকম একটা অংশ থাকবে। তার আগে আমরা আরেকটা কথা বলি যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো কোথায় পাওয়া যাচ্ছে। তো মেরিস্টেমেটিক টিস্যুর যেটা হচ্ছে যে শীর্ষে যে মেরিস্টেমেটিক টিস্যু থাকবে, তারা কি করবে, একটা উদ্ভিদের দৈর্ঘ্যের ক্ষেত্রে বাড়াতে সাহায্য করবে। যখন এদের অবস্থানটা পার্শ্বে হয়, মানে মূল কাণ্ডের পরিধির দিকে থাকে, পার্শ্বে অবস্থান করে, তখন সেটা কি করে, উদ্ভিদের পরিধির দিকে মানে বৃদ্ধিতে, মানে গ্রোথটা বাড়ায়, প্রস্থে বাড়ায়। ঠিক আমাদের যেমন আমরা যখন মানে বড় হতে থাকে তখন কি হাতে পারে বাড়ি, তারপর আস্তে আস্তে কি হয়, স্বাস্থ্যটা ভালো। ঠিক উদ্ভিদেরও ঠিক যখন ছোট্ট চারা গাছ থাকে, সে দৈর্ঘ্যে বাড়তে থাকে। এবং এই যে দৈর্ঘ্যে মানে রুট এবং শুটের যে বৃদ্ধিটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি প্রাইমারি গ্রোথ। যখন পাশে বাড়ে তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। প্রথমে আসলে প্রাইমারি গ্রোথ হয়, তারপর হচ্ছে সেকেন্ডারি গ্রোথ হয়। এবং এই প্রাইমারি গ্রোথের মাধ্যমে উদ্ভিদের দৈর্ঘ্যে বৃদ্ধি পায় এবং সেকেন্ডারি গ্রোথের মধ্যে পরিধিতে বা পার্শ্বে বৃদ্ধি পায়।
আমরা এই উদ্ভিদের ক্ষেত্রে এই প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রোথের কথা যেটা বলছি, তারপর হচ্ছে যে এই ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু। আমাদের যদি কোনো একটা জায়গায় আমরা বলছি যে উদ্ভিদের সমগ্র দেহে যত টিস্যু আছে সেগুলোকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি ভাজক টিস্যু, একটা পার্মানেন্ট টিস্যু। বিভাজন ক্ষমতা সম্পন্ন হচ্ছে কি ভাজক টিস্যু বা মেরিস্টেমেটিক টিস্যু। তো এই যে ত্বক, যেটা উদ্ভিদের সমস্ত শরীরে যে ত্বকগুলো, সেই ত্বকগুলো কিন্তু আসলে মানে ত্বকের যদি কোথাও ক্ষত হয়, আমাদের যদি ক্ষত হয়, তাহলে কি হয়, ন্যাচারালি হিল হওয়ার একটা প্রবণতা আছে। তো ওই ক্ষত স্থানটা পূরণ করাও কিন্তু এই ভাজক টিস্যুর কাজ, এবং প্রতিনিয়ত হচ্ছে এটা নতুন নতুন কোষ সৃষ্টি করবে। এটাও হচ্ছে কি একটা মেরিস্টেমেটিক টিস্যুর একটা কাজ বা ফাংশন। এবং মেরিস্টেমেটিক টিস্যু থেকে কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের মানে আমরা যখন দেখি যে এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে বা ফল হচ্ছে, এগুলো কিন্তু এই বিভাজনের ফলেই হচ্ছে, এগুলো হতে পারছে। তো আমরা এই মেরিস্টেমেটিক টিস্যুকে আমরা দুটো মানে কোথায় এর যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো কোথায় পাওয়া যায় সেটার উপর ভিত্তি করে এটাকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে এটার উৎপত্তিটা কোথায়, সেটা একটা প্যারামিটার, যে মেরিস্টেমেটিক টিস্যুর যে ক্লাসিফিকেশন সেক্ষেত্রে। তারপর আরেকটা হচ্ছে যে এর অবস্থানটা কোথায় সেটা। এখানে কোষ বিভাজন, কোষগুলো যে আছে সেই কোষ বিভাজনগুলো কিরকম, এবং সেই সাথে হচ্ছে যে এখানকার কোষ বিভাজনের পর আরেকটা প্যারামিটার যে কাজগুলো, কোষের কাজগুলো কি, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই মেরিস্টেমেটিক টিস্যুকে মানে ভাগ করা হয়। তো মেরিস্টেমেটিক টিস্যুর ক্ষেত্রে আমরা বলেছি যে ওটা হচ্ছে কি, ওখানে একটা জিনিস সেটা হচ্ছে কোনো কিন্তু ডিপোজিশন হয় না মেরিস্টেমেটিক টিস্যুতে। কোনো ধরনের মানে বর্জ্য পদার্থ বা যেটা হচ্ছে ট্যানিন, রেজিন, এগুলো কোনো কিছুর ডিপোজিশন হবে না ওখানে, একদম নর্মালি থাকবে মেরিস্টেমেটিক টিস্যু। ওখানে টিস্যুগুলোতে ডিপোজিশন বিহীন, এবং এই কোষগুলো খুব তরুণ থাকে। এবং এই মেরিস্টেমেটিক টিস্যু যেটা, সেই টিস্যুগুলো কিন্তু যারা বিভাজন ক্ষমতা, একদম এমব্রায়ো দশা থেকে এদের তৈরি হয়। তো এখানে এদের হচ্ছে যে এদের বিভাজন ক্ষমতা থাকে। তো এরা হচ্ছে কি একটা ইনিশিয়াল সেল, সেই ইনিশিয়াল সেল থেকেই তৈরি হয়, এবং সেখান থেকে আবার বিভাজিত হয় ডেরিভেটিভস বা জাতক কোষ হয়। এবং জাতক কোষগুলো কি হয়, এটা আকার আকৃতিতে পরিবর্তিত হয়, একটা আকার আকৃতি নেয়। তারপর কি হয়, এর একটা নির্দিষ্ট কাজ হচ্ছে কি স্পেসিফিক হয়। তো হওয়ার ফলে দেখা যায় যে এই কোষগুলো যে বিভাজিত হচ্ছে, এই বিভাজিত হয়ে একটা আকার আকৃতি পূর্ণতা হয়, কোষগুলো বড় হয়, আকার আকৃতিতে বাড়ে, একটা নির্দিষ্ট শেপে আসে, এবং তারপর হচ্ছে একটা কাজের জন্য এরা নিয়োজিত থাকে। এটা হওয়ার সময় দেখা যায় যে এদের যে কখনো কখনো এই কোষগুলো হচ্ছে কি বিভাজন যে ক্ষমতা, সেটা হচ্ছে কি স্থগিত হয়ে যায়। এই যে চেঞ্জটা হচ্ছে ভাজক কোষ থেকে, এই যে পরিবর্তনটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুগুলোর, মেরিস্টেমেটিক গুলো টিস্যু হয়ে এই কোষগুলো তৈরি হয়ে যাচ্ছে কি পার্মানেন্ট সেলে। এখান থেকে যে টিস্যুগুলো তৈরি হয় সেটা মানে এই ধরনের টিস্যু নিয়ে হচ্ছে কি পার্মানেন্ট টিস্যু তৈরি হয়। তো এদের বিভাজন ক্ষমতা থাকে না, কিন্তু কখনো কখনো প্রয়োজনে দেখা যায় যে এই পার্মানেন্ট যে টিস্যুগুলো আছে এদের মেরিস্টেমেটিক ক্ষমতা মানে বিভাজন ক্ষমতাটা আবার পায়। তখন তাদেরকে বলা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। যখন ম্যাচিউর হচ্ছে, এটা কাজ নির্দিষ্ট হচ্ছে, মেরিস্টেমেটিক মানে বিভাজন ক্ষমতা থাকছে না, ডিভিশনের ক্ষমতা থাকছে না, স্থগিত হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। আর সে যখন আবার পুনরায় তার বিভাজন ক্ষমতা ফেরত পাচ্ছে, সেটা হচ্ছে ডি ডিফারেন্সিয়েশন। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো এখানে দেখো, এখানে আমরা একটা ছবি আঁকছিলাম। তো এই ছবিতে দেখো, এখানে একটা রুট টিপ আমরা এঁকেছি, রুটের অগ্রভাগ। তো এই রুটের অগ্রভাগে এখানে আমরা কিছু সেল আঁকছি। তো এই সেলগুলো হচ্ছে কি মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন। এই 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 এখানে যে টিস্যুগুলো আছে এদের সবাই হচ্ছে কি মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন। এবং এই যে এর অগ্রভাগে যে অংশটা, এটাকে বলা হচ্ছে কি রুট ক্যাপ। তো আমরা রুট রুট টিপ, এটা হচ্ছে কি রুট টিপের ক্ষেত্রে রুট ক্যাপ। তো এখানকার যে মেরিস্টেমেটিক কোষগুলো থাকে, এই কোষগুলো থেকেই কিন্তু এই রুট ক্যাপটা তৈরি হয়, এবং এই রুট ক্যাপটাকে বলা হচ্ছে কি ক্যালিপ্ট্রা। এখানে ক্যালিপ্ট্রাজেন টিস্যু হয়। এখানে তোমাদের একটা জিনিস দেখবে, ন্যাচারালি রুটটা কি হয়, মাটির ভেতরে যায়, গভীরে যায়। তো এই টিপটাকে প্রোটেকশনের জন্য এখানে একটা ক্যাপ লাইক স্ট্রাকচার তৈরি হয়, এটাই হচ্ছে কি রুট ক্যাপ। মেরিস্টেমেটিক এখানকার যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো আছে সেখান থেকে এই ক্যাপের সৃষ্টি হয়, এবং ভেতরের যে কোষগুলো সেখানে দেখা যায় যে এখানে বিভাজন ক্ষমতা সম্পর্কে মেরিস্টেমেটিক টিস্যু থাকে। এছাড়াও এখানে কেন্দ্রে কিছু কোষ থাকে। এই কোষগুলোর এদের কিন্তু এটাকে এই এই
এই কোষগুলো হচ্ছে মেরিস্টেমেটিক, এগুলো হচ্ছে কি মেরিস্টেমেটিক, মেরিস্টেমেটিক। এরা হচ্ছে কি, এটা হচ্ছে কি ডিভাইডিং, এখানে এরা ডিভাইডিং, ঠিক আছে, এখানে এরা ডিভাইডিং, আর এখানে হচ্ছে কি নন ডিভাইডিং, মানে এখানে বিভাজন হবে না। এবং এই কোষগুলোকে বলা হচ্ছে যে এর একটা টার্ম আছে, মানে এখানে যেহেতু কোষ বিভাজনটা হচ্ছে না, তো এই এখানকার যে কোষগুলো সেটাকে বলা হচ্ছে যে কুইসেন্ট কুইসেন্ট জোন। এই অংশের কোষগুলো হচ্ছে কি কুইজেন্ট জোন, এই অংশটাকে বলা হচ্ছে কুইজেন্ট জোন। মানে এখানকার যে কোষগুলো সেগুলো কিন্তু আপাতত স্থির থাকছে, যখন প্রয়োজন হবে তখন কিন্তু এখানকার কোষগুলো কিন্তু বিভাজিত হবে, এবং বিভাজিত তখন হতে পারবে, কিন্তু মানে এদের ক্ষমতা আছে বিভাজন, কিন্তু আপাতত হচ্ছে না। এটা কুইজেন্ট জোন বা স্থির জোন এটাকে বলা হচ্ছে। তো এই যে এখানে আমরা, এটা হচ্ছে রুট ক্যাপ, এবং হচ্ছে কি যে এই রুট ক্যাপ দিয়ে হচ্ছে কি মূলত হচ্ছে কি যে উদ্ভিদের এই মূলের যে শীর্ষভাগটা এটাকে হচ্ছে কি প্রোটেকশন দিচ্ছে। এরপরে আমরা যদি একটা শুট টিপ আমরা যদি একটা শুট টিপ কনসিডার করি, শুট টিপের ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, এটা হচ্ছে কি প্লিমিউল, আমরা বলতে পারি প্লিমিউলস। এখানে প্লিমিউল লাইক স্ট্রাকচার, এখান থেকে আসলে কি থাকবে, এখানে কিছু হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু থাকবে, কিছু ফিউ যারা হচ্ছে সেল ডিভিশন করতে পারবে। এবং আমরা এই পাশে চলে আসি, এখানে যে জিনিসটা হয় যে এখানে যে মেরিস্টেমেটিক টিস্যু, এটাও হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু, এটাও মেরিস্টেমেটিক টিস্যু। এখানে আমরা কিছু মেরিস্টেমেটিক টিস্যু আঁকলাম সেম এখানে শুট টিপের ক্ষেত্রে কনসিডার করে। এখন এই যে মেরিস্টেমেটিক টিস্যুটা এখান থেকে এটা কি করবে, এখানে কি করবে, একটা কি করবে, এই পাশে একটা, এই পাশে একটা, কি করবে, পার্মানেন্ট সেল ডিভিশন করবে। এখানে কি হচ্ছে, পার্মানেন্ট সেল ডিভিশন হচ্ছে। তাহলে এভাবে দেখা যাবে গ্রোথটা হবে। তো এটা হচ্ছে কি একটা শুট টিপের জিনিস আমরা কনসিডার করলাম। তো এই যে এই অ্যাপাইক্যাল রিজিয়নে এই জিনিসগুলো হচ্ছে এটা রুটের এবং শুটের অ্যাপাইক্যাল রিজিয়ন আছে, এগুলোকে কি অ্যাপাইক্যাল মেরিস্টেম বলা হচ্ছে, শীর্ষভাগে আছে। তো এই যে এই টিস্যুটা যেটা এখানে আমরা আঁকলাম, তো এখান থেকে দেখা যাবে যে এর পরবর্তী আমরা স্টেজে আমরা এখান থেকে কি পাবো, আমরা পরবর্তী স্টেজে না আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে এই যে আমরা বলেছি যে এখানে কিছু এইভাবে দেখা যাবে যে হচ্ছে যে মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন কিছু কোষ, যেটা পার্মানেন্ট কোষ দিয়ে হচ্ছে কি পরিপূর্ণ থাকবে চারদিক থেকে এবং আইসোলেট হয়ে যাবে। তো এই যে এখানে যে মেরিস্টেমেটিক কোষ, যেটা এই মেরিস্টেমেটিক কোষ থেকে এরকম একটা গ্রোথ আমরা দেখতে পারি। তো এই যে অ্যাপাইক্যাল রিজিয়ন, এটা হচ্ছে কি অ্যাপাইক্যাল রিজিয়ন, এখানে অ্যাপাইক্যাল মেরিস্টেম। এই যে এই যে আকাশি রঙের তোমরা যেগুলো দেখছো এগুলো হচ্ছে কি পার্মানেন্ট মানে সেল, যাদের হচ্ছে কি বিভাজন ক্ষমতা নাই, এদের বিভাজন ক্ষমতা নেই এরকম। আর পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছ এদের হচ্ছে কি বিভাজন ক্ষমতা আছে। এই যে বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষ এবং হচ্ছে বিভাজন ক্ষমতাহীন। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে যে লিফ প্রিমোর্ডিয়াম স্ট্রাকচার তৈরি হয়েছে, এখান থেকে লিফ তৈরি হয় এবং এই রিজিয়ন থেকে এখানে এরকম গ্রোথ হতে থাকে। তো এভাবে দেখা যায় যে যখন কোনো একটা অর্গান তৈরি হতে থাকে, সে অর্গান তৈরি হওয়ার পর দেখা যায় যে সেই অর্গান তৈরি হতে গেলে তখন যে মেরিস্টেমেটিক টিস্যু সেখান থেকে কিছু কোষ পার্মানেন্ট টিস্যুর মধ্যে ঢুকে যায় বা আলাদা হয়ে যায়, মানে পার্মানেন্ট টিস্যু দ্বারা মানে সারাউন্ডিং থাকে। তো সেই কোষগুলোকে বলা হচ্ছে কি ইন্টারক্যালারি। শীর্ষে যেটা থাকে সেটা অ্যাপাইকাম বা এপিকাম, আর যেটা মাঝখানে থাকে সেই কোষের মাঝখানে সেটা হচ্ছে কি ইন্টারক্যালারি বা নিবেশিত। আরেকটা জিনিস আছে যে এটাও হচ্ছে কি পার্মানেন্ট টিস্যুর মাঝখানে থাকবে, সেই পার্মানেন্ট টিস্যুর মাঝখানে থাকবে এবং পার্মানেন্ট টিস্যুর মাঝখানে যখন থাকবে এরা হচ্ছে কি পার্শ্বের দিকে থাকে এবং লেটারালি এটা অবস্থিত, এই মেরিস্টেমেটিক টিস্যুগুলো এর পাশে হচ্ছে কি থাকে। তো এদেরকে বলা হচ্ছে কি লেটারাল।
লেটারাল, আর এটা হচ্ছে কি ইন্টারক্যালারি। এখানে যে এটা সেটা হচ্ছে কি যে ইন্টারক্যালারি, এখানকার যে মেরিস্টেমেটিক টিস্যু সেটা হচ্ছে কি যে মেরিস্টেমেটিক, এখানকার যে টিস্যুটা সেটা হচ্ছে কি যে ইন্টারক্যালারি, এবং এটা হচ্ছে কি লেটারাল। এই অ্যাপাইকাল এবং ইন্টারক্যালারি এটা কিন্তু প্রাইমারি, এটা কিন্তু শুরুতেই তৈরি হয়। এই লেটারাল যেটা, এটা ভ্রূণ অবস্থার পরে, অনেক পরে তৈরি হয়, তাই এটা হচ্ছে কি সেকেন্ডারি। এটা প্রাইমারি মেরিস্টেম, আর এটা হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম। এবং এই যে এখানে আমরা দেখালাম যে এটা হচ্ছে কি মূলত এই যে প্রাইমারি এবং হচ্ছে কি এই যে ইন্টারক্যালারি যেটা মেরিস্টেম, এটা কিন্তু হচ্ছে মনোকটের ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। কিন্তু মনোকট ছাড়া যদি অন্য কারো ক্ষেত্রে হয়, তখন কিন্তু এখানে লিফের এরকম একটা গ্রোথের মতো দেখা যাবে, এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে আমরা শুরুতে থেকে এই পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু কি, মেরিস্টেমেটিক টিস্যু কি, মেরিস্টেমেটিক টিস্যুর বৈশিষ্ট্যগুলো, কাজ কি, এবং এর অরিজিনটা। এখানে আমরা অরিজিনটা কিভাবে তৈরি হয় সেখানে কিন্তু আমরা কিছুটা রুট এবং শুটের বিষয়গুলো দেখিয়েছি। আমরা এখন স্লাইডে চলে যাব। এখানে তোমাদের অরিজিন, এছাড়াও আমাদের আছে হচ্ছে কি যে আমরা শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন ধরনের হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যু আছে। তো এই মেরিস্টেমেটিক টিস্যু যে ক্লাসিফিকেশন, সেখানে হচ্ছে যে এর উৎপত্তি, এটা কিভাবে উৎপত্তির উপর ভিত্তি করে, তারপর হচ্ছে কি যে এখানে একটা প্যারামিটার হচ্ছে যে এটা অবস্থানটা কোথায়। এখানে আমরা অবস্থান দেখিয়ে দিয়েছি যে এখানে কথার এই উৎপত্তির সাথে সাথে আমরা যেটা দেখেছি যে অবস্থানটা কিভাবে তৈরি হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যুটা সেটা দেখেছি, সাথে সাথে হচ্ছে যে অবস্থানটা অ্যাপাইকাল, ইন্টারক্যালার এবং লেটারাল। এবং উৎপত্তি যেটা সেটা হচ্ছে কি প্রারম্ভিক মেরিস্টেম। একটা উৎপত্তির ক্ষেত্রে হচ্ছে কি প্রারম্ভিক মেরিস্টেমটা হচ্ছে কি মূল এবং কাণ্ড বা কাণ্ডের যে শীর্ষভাগে দেখা যায় যে গুচ্ছাকারে থাকে, একগুচ্ছ কোষ যাতে বিভাজন ক্ষমতা থাকে, এবং বিভাজন ক্ষমতা সম্পন্ন কোষগুলো আসলে শীর্ষভাগে মূলত থাকে, এবং এদেরকে বলা হচ্ছে কি প্রারম্ভিক টিস্যু, প্রারম্ভিক মেরিস্টেমেটিক টিস্যু। এবং এই প্রারম্ভিক মেরিস্টেমেটিক টিস্যু এটা কিন্তু হচ্ছে, এবং এরা হচ্ছে কি একদম শুরুর দিকে তৈরি, এখান থেকে কিন্তু প্রাইমারি মেরিস্টেমটা তৈরি হয়। এবং এই প্রাইমারি মেরিস্টেমটা এবং প্রারম্ভিক মেরিস্টেম যেটা, এরা কিন্তু হচ্ছে কি যে উদ্ভিদের একদম মানে শুরুর দিকে। আর এটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে উদ্ভিদের যখন পরবর্তীতে যে স্থায়ী টিস্যু হলো, স্থায়ী টিস্যু কখনো কখনো যে বলেছি যে কখনো কখনো আবার সে বিভাজন ক্ষমতা পেতে পারে, যখন হয় তখন সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম। তো এখানে সেকেন্ডারি মেরিস্টেমটা পরবর্তীতে তৈরি হয়, তাই সেটাকে বলা হচ্ছে কি লেটারাল মেরিস্টেম। এবং প্রারম্ভিক মেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেম এটা হচ্ছে কি একদম প্রথম দিককার হয়, এবং মূল এবং মানে কাণ্ড শীর্ষে থাকে হচ্ছে কি প্রারম্ভিক মেরিস্টেম। এবং এই প্রারম্ভিক মেরিস্টেম থেকে পরবর্তীতে প্রাইমারি মেরিস্টেম যেটা সেটা তৈরি হয়। তোমরা একটা চারা গাছ যদি দেখো, তাহলে সেটা গাছটাকে যদি তোলো, তাহলে দেখবে সেই রুটের শীর্ষভাগে একটা চকচকে অংশ থাকে। তোমরা খুব বাসায় সহজে একটা এক্সপেরিমেন্ট করতে পারো, পেঁয়াজ নিতে পারো, পেঁয়াজটাকে যদি বালুর মধ্যে গ্রো করাও, তাহলে দেখবে যে সেই ওখানে রুট গ্রো করবে, সেই রুটের অগ্রভাগে পারদের মতো একটা অংশ দেখা যায় চকচকে, ওই অংশটাই হচ্ছে কি মূলত মেরিস্টেমেটিক জোন। মানে ওখানের কোষগুলো হচ্ছে কি বিভাজন ক্ষমতা অত্যন্ত বেশি থাকে এবং ওইটা বিভাজিত হয়, এবং ওইটা দিয়ে কিন্তু আসলে আমরা স্লাইড প্রিপারেশন করে আমরা বিভিন্ন সেল ডিভিশন ওই জিনিসগুলো আমরা দেখে থাকি। তো আমরা এরপরে টেক্সটে চলে যাব। আমরা যে কথাগুলো বলেছি সেই জিনিসগুলো পরের স্লাইডে আছে, আমরা ভিডিও ক্লিপটা পরে দেখব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম সেগুলোই এখানে তোমাদের দেখা আছে, যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। পরের স্লাইডে আমরা যাচ্ছি। তো মেরিস্টেমেটিক যেটা বলছিলাম যে এখানে মানে যে বিভাজন ক্ষমতা সেই জিনিসগুলো এখানে লোকেশনটা স্লাইডে দেখানো হয়েছে। মেরিস্টেমেটিক টিস্যুর লোকেশন যেটা রুট এবং শুট টিপ, তোমাদেরকে বলেছি যে রুট এবং শুট টিপের এই ছবিগুলো স্লাইডে আছে। এবং এই যে প্রকারভেদ, আমরা বলেছি যে উৎপত্তির উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে, এবং হচ্ছে কি বিভাজনের ভিত্তিতে, এবং হচ্ছে কাজের ভিত্তিতে। উৎপত্তির উপর ভিত্তি করে যেটা, সেটা আমরা বলেছি যে একটা হচ্ছে কি প্রারম্ভিক ভাজক টিস্যু,
আর একটা হচ্ছে কি প্রাইমারি ভাজক টিস্যু বা প্রাথমিক ভাজক টিস্যু, আর একটা হচ্ছে কি সেকেন্ডারি ভাজক টিস্যু। আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম ছবির সাথে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ওখানে প্রারম্ভিক এবং হচ্ছে কি প্রাথমিক যে ভাজক টিস্যু সেটা দেখেছি। আর অবস্থানের উপর ভিত্তি করে হচ্ছে কি অ্যাপাইকাল, যেটা একদম শীর্ষে থাকে বা অগ্রে থাকে, আর ইন্টারক্যালের দুটো স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে, এবং পার্শ্বস্থ হচ্ছে কি যে সেটাও স্থায়ী টিস্যুর মাঝখানেই থাকছে। এবং বিভাজনের উপর ভিত্তি করে মাস এবং হচ্ছে কি এখানে প্লেট এবং হচ্ছে কি রিব, এই তিনটা ভাগে ভাগ করা আছে। এবং কাজের উপর ভিত্তি করে সেটাকে হচ্ছে কি প্রোটোডার্ম এবং হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম বা গ্রাউন্ড মেরিস্টেম বা প্লিউরোম, এই তিনটা ভাগে ভাগ করা যায়। তো অবস্থানের উপর ভিত্তি করে যেটা হচ্ছে যে সেকেন্ডারি যে ভাজক টিস্যু, ওই যে পার্মানেন্ট টিস্যু যখন হয়ে গেল, রূপান্তরিত হলো, ম্যাচিউর হলো, কখনো কখনো সেই কোষগুলো আবার বিভাজন ক্ষমতা পেয়ে যায়, তখন সেটা হয়ে যায় হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম। এবং এখানে তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে কাণ্ড এবং মূলের অগ্রভাগ অ্যাপাইকাল রিজিয়ন গুলো, এখানে হচ্ছে কি যে প্রাইমারি ভাজক টিস্যুর এবং প্রাইমারি এই ভাজক টিস্যু থেকেই হচ্ছে যে দেখা যায় যে হচ্ছে কি যে পার্মানেন্ট টিস্যুটা তৈরি হয়। এবং এখানে এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি মেরিস্টেম। তো সেকেন্ডারি মেরিস্টেম বলেছি যে ভ্রূণ অবস্থায় তৈরি হয় না, এটা পরবর্তীতে তৈরি হয়। এবং এই সেকেন্ডারি মেরিস্টেমের যারা হচ্ছে যে তোমরা যদি এখানে এরকম ভাস্কুলার বান্ডল, এখানে জাইলেম থাকতে পারে, এখানে ফ্লোয়েম থাকতে পারে। এই জাইলেম ফ্লোয়েমের মাঝখানে দেখা যাবে হচ্ছে কি যে ভাস্কুলার টিস্যু, এর মাঝখানে এখানে ক্যাম্বিয়াম রিজন থাকতে পারে। ক্যাম্বিয়াম রিজন থাকলে সেটা হচ্ছে কি ওপেন, মানে ফার্দার ডিভিশনের স্কোপ আছে। আর যখন ক্যাম্বিয়াম রিজন থাকবে না, সেটা হচ্ছে কি ক্লোজ, মানে এখানে আর কোনো সেকেন্ডারি ডিভিশন হতে পারবে না। এখানকার কোর্স যদি থাকে তাহলে এখানে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, যদি না থাকে তাহলে হবে না। এর মাঝখানে কিছু কোষ মজ্জারসি, সেগুলো মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন হতে পারে, তখন সেটা হচ্ছে কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তো এরা হচ্ছে কি কর ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে কি সেকেন্ডারি মানে মেরিস্টেমের এক্সাম্পল। তো এই সেকেন্ডারি মেরিস্টেমের এখানে তোমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে লেন্টিসেল আছে, আর এখানে হচ্ছে কি ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আছে। প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি যে মেরিস্টেম, তার পার্থক্যগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে যে। এবং এখানে দেখো যে মানে অবস্থানের উপর আমরা যে জিনিস নিয়ে কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে যে অ্যাপাইকাল, তারপর হচ্ছে কি ইন্টারকালারি এবং হলো ল্যাটারাল। এবং এই যে অ্যাপাইকালের যে অগ্রস্থ এবং হচ্ছে ইন্টারকালার, এটা কিন্তু হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, আর ল্যাটারাল যেটা সেটা কিন্তু সেকেন্ডারি মেরিস্টেমের এক্সাম্পল। আমরা ইতিমধ্যেই এগুলো নিয়ে কথা বলেছি। কোষ বিভাজনের উপর ভিত্তি করে হচ্ছে যে মাস বা পুঞ্জ, যখন কোষগুলো হচ্ছে কি অনেকগুলো তলে, মানে বিভিন্ন তলে অনেকগুলো তলে বিভাজিত হবে, তখন হচ্ছে কি মাস। এবং কোষগুলো দেখায় পুঞ্জাকারে থাকে, কোনো নির্দিষ্ট আকার আকৃতি হয় না। এবং এগুলো হচ্ছে কি ডেন্সিটি বাড়ায়, যেমন হচ্ছে কি এমব্রায়ো থলির ক্ষেত্রে হতে পারে। আর যখন মানে এই প্লেট, যেটা মেরিস্টেম টিস্যুগুলো যখন হচ্ছে কি দুইটা তলে বিভাজিত হয়, তখন সেটাকে প্লেটের মতো দেখায়, তখন সেটাকে বলা হচ্ছে কি প্লেট মেরিস্টেম। আর যখন একটা তলে বিভাজিত হয়, তখন সেটাকে বলা হয় রিব বা দণ্ড মেরিস্টেম। এবং এই রিব লাইক মানে হচ্ছে আমাদের যে রিব আছে সেটার মতো দেখায়। তো এই যে দেখো মাস মেরিস্টেম, যেটা এখানের এক্সাম্পল, এই যে এখানে কিছু এমব্রায়োসাইট, তারপর হচ্ছে কি যে তারপর এন্ডোস্পার্ম, রেণুথলি, এসব ক্ষেত্রে এটা দেখা যায়। এবং এই ধরনের বিভাজনের ফলে দেখা যায় কি এটার মানে ঘনত্ব বাড়ে, মানে এরা বিভাজিত হয় এবং ঘনত্বগুলো বেড়ে যাবে। এবং এখানে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে কি প্লেট মেরিস্টেম। এবং এই প্লেট মেরিস্টেমের ক্ষেত্রে দুইটা তলে বিভাজিত, এবং এটা হচ্ছে কি আয়তনে বাড়ে। এবং এই ধরনের মেরিস্টেমের মানে এই মেরিস্টেমেটিক টিস্যুর কারণে হচ্ছে কি আয়তনে বৃদ্ধি হয়। এবং ঘাস আছে, ঘাস জাতীয়, তারপর হচ্ছে হর্সেটাইল, এইসব ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই। তো একটা বিষয় হচ্ছে যে তোমরা ঘাস যদি হয় বা বাঁশ গাছ যদি কেটে ফেলো, তারপর আবার কিন্তু হয়, কেন? কারণ হচ্ছে ওখানে ইন্টার ক্যালারি যে মেরিস্টেমেটিক টিস্যু আছে, সেই ইন্টার ক্যালারি মেরিস্টেমেটিক টিস্যুর কারণে কিন্তু আবার ফার্দার ওখানে গ্রোথটা হয়। এখানে তোমরা রিব মেরিস্টেমটা দেখতে পাচ্ছ যে একটা তলে বিভাজিত হবে, এবং এগুলোর দেখা যায় যে হচ্ছে কি তরুণ মূল বা কাণ্ডের বাইরের যে স্তর, তারপর হচ্ছে মজ্জার যে পরিস্ফুটন, এইসব ক্ষেত্রে হচ্ছে কি এই রিব ভাজক টিস্যুর যে বিভাজন, সেটা হচ্ছে কি আসলে দেখা যায়। এবং এখানে এই রিব যে বিভাজন ক্ষমতা, এর কারণে দেখা যায় যে উদ্ভিদের অঙ্গগুলো আসলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এখানে
এই চিত্রে দেখা যাচ্ছে যে কাণ্ডের শীর্ষে যে বিভিন্ন অ্যাপাইকাল, তারপর হচ্ছে ইন্টারক্যালারি, তারপর হচ্ছে কি লেটারাল, এই জিনিসগুলো দেখানো হচ্ছে। এবং ভাস্কুলার বান্ডেল এখানে দেখতে পাচ্ছ, ভাস্কুলার বান্ডেলের এই যে মধ্যে এটা একটা, তো এখানে যে সবসময় এরকম থাকবে এই অ্যারেঞ্জমেন্টে থাকবে সেটা না, আমরা পরবর্তী টপিকে যখন আলোচনা করবো তখন আমরা এই বিষয়ে একটু কথা বলবো। আর কাজ অনুসারে যেমন হচ্ছে কি যে প্রোটোডার্ম, তারপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম এবং হচ্ছে প্রোক্যাম্বিয়াম। প্রোটোডার্ম মানে যত ডার্মাল লেয়ার আছে, মানে যত ত্বকে আছে উদ্ভিদের মূল কাণ্ড সমগ্র যত ত্বকে অংশগুলো সেগুলো মানে তৈরি করাই হচ্ছে এই প্রোটোডার্মের কাজ বা ডার্মাল। এরা হচ্ছে কি ডার্মাটোজেন এদেরকে বলা হয়। তারপর হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম কি করে? জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম এই জিনিসগুলো তৈরি করে, মানে হচ্ছে কি এখান থেকে তৈরি হয়। তারপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি টিস্যু, সেখান থেকে হয় কি মজ্জারসি, কর্টেক্স এই জিনিসগুলো তৈরি করা হচ্ছে এদের কাজ। তো এখানের এই প্রোটোডার্ম, তারপর হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম এবং হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম, এখানের এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এদের যে পার্থক্য, এটা প্রোটোডার্ম বোঝাই যাচ্ছে, তোমরা সবকিছু মানে বাইরে থাকবে। প্রোক্যাম্বিয়াম ভাস্কুলার এই যে ভাস্কুলার বান্ডেল তৈরি করে, তারপর গ্রাউন্ড মেরিস্টেম এটা ভিতর থেকে একটা আন্তঃস্থলীয় রিজিয়নটাকে তৈরি করছে। তো আজকের সেশনের মধ্যে যদি আমরা সাম আপ করতে চাই, তাহলে আমরা যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে যে টিস্যু কাকে বলে, টিস্যুর বিভিন্ন ধরনের টাইপ আছে, তোমরা সেটা জানো, সেটা নিয়ে আমরা আজকে ওইভাবে কথা বলি। কিন্তু মূলত বলেছি যে ভাজক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যু, তার মধ্যে আমরা ভাজক টিস্যু নিয়ে কথা বলেছিলাম। তো ভাজক টিস্যু কি, তার বৈশিষ্ট্য, গঠন, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস, কিভাবে তৈরি হয়, কাজ, এবং এখানে প্রাইমারি এবং হচ্ছে সেকেন্ডারি যে ভাজক টিস্যু প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, এগুলো সম্পর্কে যদি শর্টলি আসে বা কোথাও আসে, আশা করি তোমরা এই সেশন থেকে সেই জিনিসগুলো কভার আপ করতে পারবে। এবং তোমাদের সাথে পরবর্তীতে নেক্সট সেশনে কথা হবে এর পরের টপিক নিয়ে, আমরা যেটা শুরুতেই দেখিয়েছি সেটা নিয়ে। তো আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজে নিরাপদে থাকবে এবং চারপাশকে নিরাপদ রাখবে। আল্লাহ হাফেজ।